Hello viewers, welcome to our channel SDM History. এতদিন আমি যে ভিডিওগুলি দিয়ে চলেছিলাম সেগুলি ছিল আমাদের নেট এবং সেট, সেই সঙ্গে সঙ্গে ইউপিএসসি আর ডব্লিউবিসিএস এর অংশ হিসেবে। তো পুনরায় সেই অংশটি আমি এবারে ধারাবাহিকভাবে যে নেট, সেট এবং ইউপিএসসি ও ডব্লিউবিসিএস এর জন্য পড়বে, খুব ডিপলি কোশ্চেনগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। আর সেই সঙ্গে সঙ্গে তোমরা খুবই উপকৃত হবে, কারণ অনেক অজানা তথ্য আমি তোমাদের সামনে উপস্থাপন করব। জানো অবশ্যই, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো তোমাদের অজানা। ইতিহাসের অংশতে এখানে অজানা অংশগুলি তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। দেখো, খুবই ভালো লাগবে। তো আজকের প্রথম প্রশ্ন, যেটা অংশ আছে সেটা হচ্ছে আলেকজান্ডারের ইতিহাস এবং ভারত আক্রমণ। অর্থাৎ আলেকজান্ডারের উত্থান হয়েছিল, কোথায় হয়েছিল, এবং তার ভারত সম্পর্কে আগমন এবং ভারতের কোন কোন অঞ্চলে তার কী কী অঞ্চলগুলো জয় করেছিলেন সেই সম্পর্কে বলবো। তো প্রথমত বলে রাখি, আলেকজান্ডারকে অনেক সময় বলা হয়ে থাকে যে তিনি হচ্ছেন দিগ্বিজয়ী বীর। তো সেই বীরের ইতিহাসটাই আজকে উপস্থাপন করছি। প্রথম প্রশ্ন, আলেকজান্ডার কবে জন্মগ্রহণ করেছিলেন? উত্তর 20 জুলাই 356 খ্রিস্টপূর্বাব্দে। তো পরের প্রশ্ন, আলেকজান্ডার কোথায় জন্মগ্রহণ করেছিলেন? উত্তর প্রাচীন গ্রিসের ম্যাসিডোনিয়া রাজ্যের রাজধানী পেল্লাতে। আমরা কিন্তু ছোট থেকে পড়ে এসেছি যে ম্যাসিডোনিয়া রাজ্যেতে, কেমন, কিন্তু ম্যাসিডোনিয়া রাজ্যের রাজধানী ছিল পেল্লা বলে একটা জায়গা। এই পেল্লাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো প্রসঙ্গত বলে রাখি, যেমন আমাদের নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি সম্রাট হয়েছিলেন, তিনিও কর্সিকা দ্বীপের অ্যাজাকচিও শহরেতে জন্মগ্রহণ করেছিলেন। সেই রকম পেল্লা বলে একটা জায়গা, ম্যাসিডোনিয়াতে আমরা জানতাম, কিন্তু তার যে রাজধানী পেল্লা, সেখানেতে আলেকজান্ডার জন্মগ্রহণ করেছিলেন। কেমন? 3 নম্বর প্রশ্ন, আলেকজান্ডারের পিতা এবং মাতার নাম কী ছিল? উত্তর, পিতা ছিলেন রাজা দ্বিতীয় ফিলিপ, রাজা দ্বিতীয় ফিলিপ, এবং মাতা ছিলেন রানী অলিম্পিয়াস। পরে 4 নম্বর প্রশ্ন, আলেকজান্ডার কবে ম্যাসিডনের সিংহাসনে বসেছিলেন? উত্তর 336 খ্রিস্টপূর্বাব্দে, পিতার মৃত্যুর পরে। তো যে ঘটনাগুলো আছে, দেখো আমি যেগুলো বিশেষ বিশেষ নাম সেগুলোকে কালার করেছি। যদি কারো অসুবিধা হয়ে থাকে যে কালার সম্পর্কে, তাহলে আমাকে কমেন্ট করো। আর আমি কালারগুলো যাতে হাইলাইট করেছি তোমরা সহজেই নজরে পড়ে, যখন তোমরা চ্যানেলে পড়বে বা পেন খাতা নিয়ে যখন তোমরা টুকে নেবে মেন জিনিসগুলো, সেগুলো যাতে তোমাদের হাইলাইট করতে পারা যায় বা তোমরা বুঝতে পারো সহজেই, আমি সেই জন্য আদার্স কালার দিয়ে দেখিয়েছি তোমাদের। যদি কারো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করো, তাহলে আমি সেই রকম নিজেকে সংস্কার বা মার্জিত করে করব। 4 নম্বর প্রশ্ন, আলেকজান্ডার কবে ম্যাসিডনের সিংহাসনে বসেছিলেন? উত্তর হলো 336 খ্রিস্টপূর্বাব্দে, তার পিতা দ্বিতীয় ফিলিপের মৃত্যুর পরে। 5 নম্বর প্রশ্ন, আলেকজান্ডার কত বছর বয়সে সিংহাসনে বসেছিলেন? তো খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। তিনি মাত্র 20 বছর বয়সে সিংহাসনে বসেছিলেন ম্যাসিডোনিয়ার সাম্রাজ্যে। পরের প্রশ্ন, আলেকজান্ডারের সিংহাসন আরোহণের পর প্রধান উদ্দেশ্য কী ছিল? তো এর উত্তর হলো পিতার অসমাপ্ত কর্মকে সমাপ্ত করা, অর্থাৎ বৃহত্তর অঞ্চলকে তার কক্ষিগত করা এবং দিগ্বিজয়ের মাধ্যমে সাম্রাজ্য বিস্তার করা। তো প্রথমের তুলনায় তিনি দ্বিতীয় অংশে অর্থাৎ দিগ্বিজয়ের মাধ্যমে সাম্রাজ্য বিস্তারের প্রতি বেশি মনোনিবেশ করেছিলেন। পরের প্রশ্ন, 7 নম্বরের, আলেকজান্ডার কবে দিগ্বিজয়ে বেরিয়ে পড়েছিলেন? তার উত্তর হলো 334 খ্রিস্টপূর্বাব্দে। পরের প্রশ্ন, 8 নম্বরের, আলেকজান্ডারের সেনাবাহিনীতে পদাতিক এবং অশ্বারোহী সৈনিক সংখ্যা কত ছিল তখনকার দিনে? তো তখনকার দিনে যেটা বলছি খ্রিস্টপূর্ব যুগে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 334 খ্রিস্টপূর্বাব্দে, তার ছিল প্রায় 30,000 পদাতিক সৈন্য এবং 5,000 অশ্বারোহী সৈন্য ছিল। পরের প্রশ্ন, আলেকজান্ডার প্রথম কোন দেশের অভিমুখে যাত্রা করেছিলেন? তো এর উত্তর হলো পারস্য দেশের অভিমুখে। তো প্রসঙ্গত বলে রাখি, আলেকজান্ডার যে উপাস্য দেবতা সেটা ছিল সৌর, এবং সেই সঙ্গে সঙ্গে গ্রিসের দেবতার প্রতি তার একটা শ্রদ্ধা ভক্তি ছিল। তাহলে আলেকজান্ডারের যে দেবতা, সেই দেবতা বলতে দুজন ছিল, একটা হচ্ছে সূর্যদেব
অর্থাৎ সূর্যদেবের উপাসনা করত। এবং সেই সঙ্গে সঙ্গে আরেকটা যেটা তিনি করতেন সেটা হচ্ছে যে গ্রিসের দেবতা জিউস, তারপরে অ্যাপেলো, এই সমস্ত দেবতারা ছিলেন। এই সম্পর্কে আমি ভিডিও একটা করেছি, পূর্বে ভিডিওগুলো তোমরা দেখলে পাবে। হ্যাঁ, সেখানে বলে দিয়ে আছে যে 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 দেবতাগুলো কোন দেশের কোন দেবতার কথা। তো অতি অবশ্যই তোমরা পারলে দেখে নিও সেখানে। তো সেই জন্যই আলেকজান্ডার যে গ্রিসের দেবতা তাদেরকে পোসাইডন, অ্যাপেলো, তারপরে অ্যাটলাস, অ্যাটলাস হচ্ছে পৃথিবীর ভার বহনকারী যে দেবতা গ্রিসের, আর অ্যাপেলো ছিলেন আকাশের দেবতা এবং সর্বোপরি তাদের যে প্রধান দেবতা অ্যাপেলো। তারপরে অ্যাথেনা ছিলেন। এই সমস্ত দেবদেবীদের মধ্যে দেবতাদের তিনি উপাসনা করতেন। পরে প্রশ্ন, আলেকজান্ডার পারস্যের কোন রাজাকে পরাজিত করেছিলেন? উত্তর, তৃতীয় দারাউসকে পরাজিত করেছিলেন। পরে প্রশ্ন, আলেকজান্ডারের দিগ্বিজয়ের কাহিনী আমরা পাই কোন গ্রন্থ থেকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি। উত্তর হলো অ্যানাবেসিস নামক যে গ্রন্থটি, সেই গ্রন্থ থেকে আমরা জানতে পারি আলেকজান্ডারের সাম্রাজ্য বিজয়ের বা দিগ্বিজয়ী বিজয়ের কাহিনী আমরা জানতে পেরে থাকি। পরে প্রশ্ন, অ্যানাবেসিস যে গ্রন্থটা এর লেখক কে? উত্তর, এরিয়ান। এরিয়ান হচ্ছে অ্যানাবেসিস নামক গ্রন্থটি রচনা করেছিলেন। পরে প্রশ্ন 13 নম্বরের, আলেকজান্ডারের গৃহশিক্ষক কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। উত্তর হলো অ্যারিস্টটল বা অ্যারিস্টটল। পরে প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, আলেকজান্ডারের শ্রেষ্ঠ সেনাপতি কে ছিলেন? উত্তর হলো সেলুকাস নিকেটর বা সেলুকাস। পরে 15 নম্বর প্রশ্ন, আলেকজান্ডারের নৌ সেনাপতি কে ছিলেন? তো এর উত্তর হচ্ছে নিয়ারকাস। আলেকজান্ডারের নৌ সেনাপতি ছিলেন নিয়ারকাস। এই নিয়ারকাস নামটা মনে রাখার সহজ উপায় হচ্ছে, একটু তোমাদেরকে বুঝিয়ে দিই। নৌ, নৌ হচ্ছে দন্তন্য নৌকা, আর নিয়ারের দন্তন্য। তো সেই জন্যই আলেকজান্ডারের নৌ সেনাপতি হলে নিয়ারকাস, নয়ে নয়ে মিলে যাবে আর কি, দুটোই ন দন্তন্য, তাহলে নৌ সেনাপতি অত, এবং নামটা হচ্ছে নিয়ারকাস। সেই জন্য এইটা সহজে মনে রাখতে পারবে তোমরা। পরে প্রশ্ন, আলেকজান্ডারের ঘোড়ার যে বিখ্যাত ঘোড়া তার নাম কি ছিল? উত্তর, বুকিফেলাস বা বুসিফেলাস। অনেক বইয়ে দেখেছি যে বুকিফেলাস আছে, আবার কিছু বইতে বুসিফেলাস আছে, সেই জন্য অবলিক দিয়ে আমি লিখেছি আর কি, তো মনে রাখবে তোমরা। 17 নম্বর প্রশ্ন, আলেকজান্ডার কোন গিরিপথ দিয়ে এবং কবে ভারতে প্রবেশ করেন? এর উত্তর হলো হিন্দুকুশ পর্বতমালার যে খাইবার গিরিখাত, সেই খাইবার গিরিখাত দিয়ে তিনি এসেছিলেন। এবং কবে এসেছিলেন? 326 খ্রিস্টপূর্বাব্দে ভারতে পদার্পণ করেছিলেন তার অশ্বারোহী বাহিনী এবং পদাতিক বাহিনী নিয়ে। পরে প্রশ্ন, আলেকজান্ডার কোন ঋতুতে ভারত আক্রমণ করেছিলেন বা ভারতে প্রবেশ করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, মনে রাখবে। বসন্ত ঋতুতে বা বসন্তকালে তিনি ভারতে প্রবেশ করেছিলেন। পরে প্রশ্ন, আলেকজান্ডারের হিন্দুকুশ আক্রমণের সময় সেখানকার রাজা কে ছিলেন? এর উত্তর হলো শশীগুপ্ত ছিলেন। দেখো এইগুলো তোমরা তোমাদের জানার মধ্যে আছে নাকি দেখো তবু। তো তিনি প্রথম যার সামনে এসেছিলেন বা যার আক্রমণের সময় যে প্রথম সম্মুখীন হয়েছিলেন সেটা হচ্ছে শশীগুপ্ত। পরে প্রশ্ন, আলেকজান্ডারের প্রথম বশ্যতা শিকার কারা করেছিলেন? তো এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বিশেষ করে নেট এবং সেটের ক্ষেত্রে। সেটা হচ্ছে হিন্দুকোষের রাজা শশীগুপ্ত এবং তক্ষশিলার রাজা অম্ভি। এই শশীগুপ্ত আর অম্ভি এরা দুজনেই আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেছিলেন, শশীগুপ্ত আর অম্ভি। পরে প্রশ্ন, অম্ভি আলেকজান্ডারের কাছে আত্মসমর্পণের পর কি কি উপঢৌকন দিয়েছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। প্রচুর ধনরত্ন, দাসদাসী, 657টি হাতি এবং প্রায় 300টি ষাঁড় দিয়েছিলেন আলেকজান্ডারকে। কে দিয়েছিলেন? অম্ভি। পরে প্রশ্ন, আলেকজান্ডারের ভারত অভিযানের প্রধান শত্রু কে ছিলেন? মানে আলেকজান্ডারের ভারতের প্রথম এবং প্রধান শক্তিশালী শত্রু কে ছিলেন? সেটা হচ্ছে পৌরবরাজ পুরু ছিলেন আলেকজান্ডারের প্রধান শত্রু। 23 নম্বর প্রশ্ন, পুরু রাজ্য কোথায় অবস্থিত ছিল? উত্তর, ঝিলাম ও চেনাব এই দুটি নদীর মাঝে অবস্থিত ছিল পুরুর পৌরব রাজ্য। পরে প্রশ্ন, ঝিলামের যুদ্ধ
বা হিদাসপিসের যুদ্ধ বা বিতস্তার যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়েছিল? একই যুদ্ধ তিনটে জায়গায় তিন রকম নাম থাকে, তোমরা মনে রাখবে, ঝিলামের যুদ্ধ বা হিদাসপিসের যুদ্ধ বা বিতস্তার যুদ্ধ। কালার আমি এই কারণে করেছি যাতে তোমাদের সহজেই মাথার মধ্যে ঢুকে যায় বা তোমরা সেগুলোকে ক্যাপচার করে নিতে পারো। তো এর উত্তর হচ্ছে 326 খ্রিস্টপূর্বাব্দে। এবং আলেকজান্ডারের সঙ্গে পুরু রয়েছিল। এই যুদ্ধে পুরু চূড়ান্তভাবে পরাজিত হয়েছিল আলেকজান্ডারের কাছে। পরে প্রশ্ন, হিদাসপিসের যুদ্ধ জয়ের নিদর্শন হিসেবে আলেকজান্ডার কোন দুটি নগরীর প্রতিষ্ঠা করেছিলেন? মনে রাখবে তোমরা এটা, একটা হচ্ছে বুকিফেলা বা বুকিফালা, আর একটা হচ্ছে নিকায়া। এগুলো সবই হচ্ছে সিন্ধু এবং সিন্ধু বিধৌত অঞ্চলের পার্শ্ববর্তী অঞ্চলে। পরে 26 নম্বর প্রশ্ন, পুরুর বিশ্বস্ত কোন মিত্র আলেকজান্ডারের কাছে নিজেকে আত্মসমর্পণ করেছিলেন? তো দেখো, আমরা জানতাম না এটা যে পুরুরও মিত্র ছিল। তো এই পুরুর বিশ্বস্ত মিত্র হচ্ছে মেরুস। কেমন? এই মেরুস আলেকজান্ডারের কাছে বশত শিকারের মধ্য দিয়ে সে তার কেনা গোলাম হয়ে গিয়েছিলেন। পরে পুরুর বিরুদ্ধে যুদ্ধে আলেকজান্ডার কোন কোন সেনাপতিকে সঙ্গে নিয়েছিলেন? এর উত্তর হচ্ছে পাদ্রিকা, টলেমি এবং সেলুকাসকে সাথে নিয়ে পুরুর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন আলেকজান্ডার। পরে প্রশ্ন, পুরুকে যখন বন্দি করা হয়েছিল তখন তার পিঠেতে মোট কতগুলো তরবারি খোঁচার দাগ ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তার পিঠেতে শত্রুপক্ষ যখন চারদিক থেকে ঘিরে ফেলেছিল এবং তরবারি যুদ্ধ হয়েছিল, তাকে তো অনেক জায়গায় আঘাত করা হয়েছিল তরবারি দিয়ে, মানে কেটে দেওয়া হয়েছিল। এবং সেই খোঁচার দাগগুলো, মানে রক্ত দগদগে ঘা অবস্থাটা, সেটা মোট হচ্ছে 9টা খোঁচার দাগ ছিল, তরবারি খোঁচার দাগ 9টি। কেমন? পরের প্রশ্ন, আলেকজান্ডার মোট কত মাস ভারতে ছিলেন? 19 মাস। কোনো কোনো বইতে দেখছি 29 মাস, কিন্তু 29 নয়, এটা 19 মাসই হবে। কোনো বইতে কিন্তু 29 মাস বলছে, কিন্তু অ্যাকচুয়ালি তিনি 19 মাস ভারতে ছিলেন। পরে 30 নম্বর প্রশ্ন, ভারতের মাটিতে আলেকজান্ডারের শেষ রাজ্য জয় কোনটি? এর উত্তর হলো সিন্ধু নদের মোহনায় পটলেনি বা পাতাল নগরী ছিল, যেটি তিনি জয় করেছিলেন 325 খ্রিস্টপূর্বাব্দে। এটি ছিল আলেকজান্ডারের শেষ ভারতের রাজ্য জয়। সেটা হচ্ছে সিন্ধু নদের কাছে যে পাতাল নগরী বা পটলেনি বলে অঞ্চল। তো যদি এই তথ্য সমৃদ্ধ অংশ তোমাদের ভালো লাগে বা আমার তথ্যগুলো তোমাদের ভালো লাগে, অতি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, করে পাশে থাকা বেল আইকন এবং সেই সঙ্গে সঙ্গে বন্ধুদের শেয়ার করবে এবং লাইক দিবে। আর এতে তোমাদের যে যে অংশগুলো তোমাদের অজানা রয়ে যাচ্ছে সেগুলো তোমরা জানতে পারবে বলে আমি মনে করছি। যাই হোক, আসা যাক পরের প্রশ্ন 31 নম্বরে, পুরুকে যখন বন্দি করে আলেকজান্ডারের সামনে নিয়ে আসা হয়েছিল তখন পুরু কি বলেছিলেন? এর প্রত্যুত্তরে আলেকজান্ডার পুরুকে কি করেছিলেন? ভেরি ভেরি এই অংশটা তোমরা একটু দেখো। তো এর উত্তরে পুরু বলেছিলেন, আমার সাথে তেমনই ব্যবহার করুন যেমন একজন রাজা অন্য রাজার সাথে করে। মানে 9টা তার পিঠেতে দগদগে ঘা এবং তাকে বন্দি করা অবস্থায় যখন নিয়ে আসা হয়েছিল তখনও তিনি দাম্ভিক সুরে বলেছিলেন এবং বলেছিলেন যে আমার সাথে তেমনি ব্যবহার করুন যেমন একজন রাজা অন্য রাজার সাথে করে। একথা শুনে আলেকজান্ডার কি করেছিল জানো? পুরুকে বুকে জড়িয়ে ধরেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন ভারতবর্ষে যদি এই রকম একটা অধ্যত্বপূর্ণ বা শক্তিশালী বা সমানে সমানে যুদ্ধ করার মতন বা মানে তার মধ্যে যে একটা এখনও পর্যন্ত ভারতের সভ্যতা সংস্কৃতির প্রতি যে ছাপ এবং সে কখনো মাথা নত করতে চায় না, সেইটাই ভালো লেগেছিল আলেকজান্ডারকে। সেই জন্য আলেকজান্ডার বলেছিলেন যেরকম সত্যি বিচিত্র সেলুকাস, সত্যি বিচিত্র এই দেশ, কারণ সেখানেতে এক শ্রেণী কী করছে, অত্যাচার করছে এবং এক শ্রেণী শোষণ করছে আর একজন মানে সরাসরি যুদ্ধ করছে। ব্যাখ্যাটা এইভাবে করলে আরও ভালো হবে যে দেখা যাচ্ছে কি পুরু যুদ্ধ করছে আলেকজান্ডারের বিরুদ্ধে, অপরদিকে অম্ভিক কিংবা ওই শশীগুপ্ত এরা কী করছে না, গদ্দারি করছে, শত্রুতা করছে, নিজের প্রিয় মিত্রও সেখানে
মেরুস, সেও কিন্তু শত্রুতা করেছিল এই পুরুর বিরুদ্ধে। সেখানেতেও দেখা গেছে আলেকজান্ডারের ভালো লেগেছিল, সেই জন্যই আলেকজান্ডার তাকে পুরুকে বুকে জড়িয়ে ধরেছিলেন যে বন্ধু হিসেবে। পরে প্রশ্ন, আলেকজান্ডারের সময় প্রচলিত স্বর্ণ এবং রৌপ্য মুদ্রাগুলি কী কী ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা মনে রাখবে তোমরা। তো স্বর্ণ মুদ্রা ছিল স্টেটার, কেমন? আর রূপার মুদ্রা ছিল টেট্রা ড্রাগমা এবং ড্রাগমা, এই দু রকমের মুদ্রা ছিল আলেকজান্ডারের সময় প্রচলিত স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা। পরের প্রশ্ন, আলেকজান্ডার কবে এবং কোথায় মারা গিয়েছিলেন? উত্তর 323 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনেতে তিনি মারা গিয়েছিলেন। পরে আলেকজান্ডার কত বছর বয়সে মারা গিয়েছিলেন? মাত্র 32 বছর বয়সে আলেকজান্ডার মারা গিয়েছিলেন। পরের প্রশ্ন, আলেকজান্ডার কোন রোগে আক্রান্ত হয়ে মারা যান? তো গবেষকরা গবেষণা করে দেখিয়েছেন যে এটা সর্বসম্মত মত, সেটি হচ্ছে টাইফয়েড তথা ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। পরের প্রশ্ন, আলেকজান্ডারের হাতে কোন কোন জাতি পরাজিত হয়েছিল? উত্তর সিবি, মালব, ক্ষুদ্রক, মুসিক ইত্যাদি জাতিগুলি। পরের প্রশ্ন, আলেকজান্ডারের ভারত অভিযানের দুটি ফলাফল লেখো। যদিও এটা সেই রকম নয়, তবে তোমাদেরকে তথ্যগুলো মনে রাখতে হবে। গ্রিক ও রোমান সংস্কৃতির সমন্বয়ে গান্ধার শিল্প, আলেকজান্ডারের আগমনের পরই গান্ধার শিল্পের ভিত্তিপ্রস্তর রচিত হয়েছিল। 2 নম্বর হচ্ছে ভারতীয় নাটকের যে যবনিকা বা পর্দা, দেখবে নাটক হলে অনেক সময় পর্দাটা দেওয়া হয়, এই যে পর্দা প্রথা বা যবনিকা ব্যবস্থা, এটাই প্রথম এই গ্রিকদের দ্বারাই ভারতে প্রচলিত হয়েছিল। আর 3 নম্বর, গ্রিসের অনুকরণে ভারতীয় মুদ্রাতে সর্বপ্রথম রাজার নাম, রাজার প্রতিকৃতি বা বিভিন্ন দেবদেবতার প্রতিকৃতি এবং রাজাদের উপাধির যে খোদাই করার ব্যবস্থা, সেটি কিন্তু ভারতীয়রা গ্রিকদের কাছ থেকে শিখেছিল। 38 নম্বর প্রশ্ন, আলেকজান্ডারে রেখে যাওয়া ভারতীয় অঞ্চলের বা সাম্রাজ্যের দায়িত্ব কাকে দেওয়া হয়েছিল? উত্তর দেওয়া হয়েছিল বলতে তিনিই নিয়েছিলেন, তিনি হলেন সেলুকাস নিকেটর, কেমন? পরের প্রশ্ন, সেলুকাস কার কাছে পরাজিত হয়েছিলেন? উত্তর চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে। আর এই প্রসঙ্গে একটু বলে রাখি, চন্দ্রগুপ্তের কাছে পরাজিত হয়েছিলেন সেলুকাস, হয়ে যাওয়ার পর তার কন্যা হেলেনকে, নামটা মনে থাকবে, আমার চ্যানেল দেওয়া রয়েছে আগে ভিডিওতে, হেলেন, এই হেলেনকে বিবাহ করেছিলেন কে? চন্দ্রগুপ্ত মৌর্য বিবাহ করেছিলেন এই হেলেনকে। আর তার বিনিময়ে সেলুকাস কী করেছিলেন? চন্দ্রগুপ্তকে হেলেনের সঙ্গে বিয়ে দেওয়ার বিনিময়ে চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসকে প্রচুর হাতি এবং কিছু অবঢৌকন তথা স্বর্ণরৌপ্য দিয়ে তাকে সম্মানিত করেছিলেন। পরের প্রশ্ন, পাটলিপুত্র নগরীর প্রতিষ্ঠাতা কে? এর উত্তর হলো উদয়ন। উদয়ন হচ্ছে পাটলিপুত্র নগরীর প্রতিষ্ঠাতা। পরে উদয়ন পাটলিপুত্র কী নাম দিয়েছিলেন? এটা উদয়ন নয়, উদয়নই হবে। পাটলিপুত্রের কী নাম দিয়েছিলেন? উত্তর হবে কুসুমপুর। তাহলে পাটলিপুত্রের আগের নাম যদি বলা হয় পরীক্ষাতে পড়ে যে কুসুমপুর, মনে রাখতে হবে যে কুসুমপুর হচ্ছে পাটলিপুত্রের নাম দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন, কে সর্বপ্রথম পাটলি গ্রামে দুর্গ নির্মাণ করেছিলেন? এই পাটলি গ্রামে প্রথম দুর্গ নির্মাণ করেছিলেন অজাতশত্রু। পরের প্রশ্ন, পাটলিপুত্র কোন কোন নদীর সঙ্গমস্থলে অবস্থিত? উত্তর গঙ্গা এবং সোন নদীর সঙ্গমস্থলে। 44 নম্বর প্রশ্ন, মেগাস্থেনিসের মতে পাটলিপুত্র ছিল একটি বিশাল সুন্দর শহর, চারিদিকে বিরাট দেওয়াল ঘেরা ছিল এবং একে জলদুর্গ বলা হতো। এতে 570টি মিনার, 64টি দ্বার ছিল। বড় বড় রাজমহল ও প্রাসাদ নির্মিত হয়েছিল একটি মাত্র বস্তু দিয়ে। সেই বস্তুটি কি? উত্তর হচ্ছে কাষ্ঠ নির্মিত। অর্থাৎ তখনকার এই জলদুর্গ পাটলিপুত্রে বেশিরভাগ অংশটাই ছিল, মানে শুধু প্রাচীর বা প্রাকারগুলো বাদ দিয়ে বাদবাকিটাই ছিল কাষ্ঠ নির্মিত। তখনকার দিনে জঙ্গলে থেকে প্রচুর কাঠ পাওয়া যেত এবং এই কাঠ দিয়ে বড় বড় রাজমহল, রাজপ্রাসাদ এবং বিশাল বিশাল সুন্দর শহর গড়ে তোলা হয়েছিল। সেটা কে বলেছেন? না মেগাস্থেনিস। তাহলে কাষ্ঠ নির্মিত জলদুর্গ তথা পাটলিপুত্র নগরটি নির্মিত হয়েছিল, সবটাই হচ্ছে কাঠ দিয়ে। আর আজকের দিন আমাদের বড় বড় প্রাসাদগুলো কি হচ্ছে? পাথর দিয়ে কিংবা ইটের খিলান দিয়ে ঢালাই করে আমাদের বড় বড় প্রাসাদ হচ্ছে, তখন শুধু কাষ্ঠ নির্মিত ছিল।
পরে প্রশ্ন, পাটলিপুত্র নগরী ধ্বংসের প্রধান কারণ কী ছিল? তো সর্বসম্মত ঐতিহাসিক মতটা হচ্ছে গঙ্গা নদীর বন্যাতে। পরে প্রশ্ন 46 নম্বর, পাটলিপুত্র নগরীতে বিদ্যা শিক্ষা লাভ করেছেন কয়েকজন বিখ্যাত ব্যক্তির নাম করো। দেখো, বিদ্যা শিক্ষার প্রধান দুটো কেন্দ্র ছিল, একটা ছিল আমাদের তক্ষশিলা আর একটা ছিল নালন্দা। কিন্তু এই নালন্দা তক্ষশিলার আগেতে এই পাটলিপুত্র নগরীতে যে বিদ্যা শিক্ষা দেওয়া হতো সেইটারও একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমরা পাই। কাদের নাম অনুসারে? বর্ষ, উপবর্ষ, পাণিনি, পিঙ্গল ও ব্যাডি, এই সমস্ত বিখ্যাত বিখ্যাত যে সমস্ত মুনি ঋষিরা ছিলেন তাদের যে বিদ্যা লাভের কেন্দ্র সেটা ছিল এই পাটলিপুত্র। পরের প্রশ্ন, তক্ষশিলা কোন কোন নদীর তীরে অবস্থিত ছিল? উত্তর, সিন্ধু এবং ঝিলাম নদীর তীরে তক্ষশিলা অবস্থিত ছিল। পরে কার নাম অনুসারে তক্ষশিলা নগরের নামকরণ করা হয়েছিল? উত্তর হবে রাজা ভরত। রাজা ভরত নিজের পুত্র তক্ষর নামে এর উপর নামকরণ করেছিলেন তক্ষশিলা। পরের, তক্ষশিলার কোথায় চিল বা বাজ পাখির মন্দির পাওয়া গেছে এবং আবিষ্কৃত হয়েছে এটি? এর উত্তর হলো সিরকাপ নামক একটা স্থানে বাজ পাখি বা চিলের যে মন্দির সেটি পাওয়া গেছে। তখন যে চিল বা বাজ পাখির উপাসনা করা হতো সেটাও এখান থেকে অবশ্যই আবিষ্কৃত হয়েছে। আজকে লাস্ট প্রশ্ন, মহাভারত অনুসারে তক্ষশিলার অপর নাম কী ছিল? তো মহাভারত অনুসারে তক্ষশিলার অপর নাম ছিল ভদ্রশিলা। এখানে জনমেঞ্জয় যে প্রসিদ্ধ নাগযজ্ঞ করেছিলেন তার তথ্যও আমরা এই ভদ্রশিলা তথা তক্ষশিলাতে পেয়ে থাকি। যাই হোক, আজকে এই পর্যন্ত। এরপরে পরবর্তী অংশ নিয়ে আমি আবার হাজির হচ্ছি। ততক্ষণ তোমরা দেখতে থাকো। কেমন লাগছে অতি গুরুত্ব সহকারে তোমরা দেখবে, দেখে আমাকে কমেন্ট করবে। আজ এই পর্যন্ত।